ছাদ বাগানে আমরা অ্যান্টিফাঙ্গাল, পেস্টিসাইড এবং বিভিন্ন ধরনের কিন্তু রাসায়নিক খাবার হোক বা জৈব খাবার হোক গাছে কিন্তু প্রয়োগ করে থাকি। কিন্তু আমরা যদি বেশ কিছু সময় পেছনে চলে যাই তাহলে সেই সময় কিন্তু রাসায়নিক খাবার বা জৈব খাবার যেমনই থাক তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের ছাইয়ের ব্যবহারটা প্রচলন ছিল। সেই সময় কি করা হতো, কোনো হয়তো বেগুন গাছ বা কোনো সবজি গাছে যদি দেখা যেত পোকা বা কোনো কিছু আক্রমণ ঘটেছে, তখন আমাদের ঠাকুর দ্বারা অবশ্যই একটা জিনিস সাজেস্ট করতো যে গাছে ছাই দেওয়া হোক। সঙ্গে সঙ্গে সেই সমস্ত গাছগুলিকে ছাই ছিটিয়ে দেওয়া হতো এবং সেই সময় হিসাবে কিন্তু সেই সময় ছাইগুলোতে কাজ হতো, বিভিন্ন পোকার আক্রমণ দূর হতো, ফাঙ্গাল আক্রমণ দূর হতো। কিন্তু সেই সময় আমরা আরেকটা জিনিস দেখার, যে সময় ধানের বীজ ফেলা হতো, এখনও গ্রামগঞ্জে প্রচুর জায়গায় ধানের বীজ ফেলা হয়, তারপরে সেই সমস্ত জায়গাতে কিন্তু সেই ধানের বীজ থেকে যখন সবে চারা বেরোনো শুরু করে সেই সময় ছাই ছিটিয়ে দেওয়া হয়। সেই সময় বলা হতো যে এই ছাই ছিটিয়ে দিলে গাছগুলি প্রথমত পচন ধরবে না, দ্বিতীয়ত কোনো রকম পোকামাকড়ের আক্রমণ ঘটবে না, এবং তার সঙ্গে সঙ্গে এই ছাই ছিটিয়ে দিলে পাখিতে সেই সমস্ত ধানগুলিকে খুঁটে খুঁটে খেয়ে ফেলবে না, ফলে চারাগুলি কিন্তু চট করে নষ্ট হবে না। তো নিশ্চয়ই তার উপকারিতা ছিল, সেই জন্য কিন্তু ব্যবহার করুন। কিন্তু এখনও কিন্তু গ্রামগঞ্জে যদি আপনি যান, বীজতলাতে আজও পর্যন্ত ছাইয়ের ব্যবহার হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গাছে কিন্তু ছাই ব্যবহারটা কিন্তু এখনও রয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি একজন ছাদ বাগানি হয়ে থাকি, আমরা ছাদে কি ছাই ব্যবহার করতে পারি? এই বিষয়টা নিয়ে অনেকে অনেক মতামত করে। তো প্রথম কথা হচ্ছে, ছাইয়ের মধ্যে আমাদের দেখতে হবে একটা গাছ বেড়ে ওঠার জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামটা দেখতে হবে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণটা এখানে খুবই কম রয়েছে। প্রথম কথা হচ্ছে নাইট্রোজেন নেই, কারণ এটাকে পোড়ানো হয়, সমস্ত নাইট্রোজেন হাওয়া হয়ে যায়। ফসফরাসের পরিমাণ 0 থেকে 2% রয়েছে, যেটা গাছে খুব একটা ভালো কাজে লাগে না। আর যেখানে রয়েছে পটাশিয়ামটা রয়েছে 6 থেকে 7% পটাশিয়াম লাগে। যেখানে একটা গাছে বেড়ে ওঠার জন্য তার 10% পটাশিয়ামের প্রয়োজন হয়, সেখানে কিন্তু এখানে 6 থেকে 7% পটাশিয়াম রয়েছে। তো মানলাম সে পটাশিয়ামের ঘাটতিটা এখানে পূরণ করতে পারে এই ছাই। 2 নম্বর, ছাইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিডিক। যে সমস্ত মাটিতে পিএইচ লেভেলটা অনেকটা বেশি কম, বা যে সমস্ত গাছের পিএইচ লেভেলটা বেশি প্রয়োজন রয়েছে, সে সমস্ত গাছে ছাই ব্যবহার করা যেতে পারে। আর ছাইয়ের মধ্যে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন ম্যাগনেসিয়াম খুব সামান্য পরিমাণ থাকে, সে সমস্ত ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্টগুলি কিন্তু পূরণ করতে পারে। এবার আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন, আপনি ছাদ বাগানে ছাই ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনি মাটির সঙ্গে কিন্তু ছাইটা ব্যবহার করতে পারেন। এই ছাই কিন্তু মাটির সঙ্গে ব্যবহার করলে জলটাকেও যেমন ধরে রাখবে, তার সঙ্গে কিন্তু মাটির ড্রেনেজটাকেও বেশ ভালো রাখে। তো অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে পারেন। তবে এবার এখন বিষয়টা কতটা পরিমাণ ব্যবহার করব। আপনি যদি একটা টব নেন, তাহলে 6 ইঞ্চি মাপের টব নিয়ে থাকেন, তাহলে 6 ইঞ্চি মাপের টবে আপনি 1 মুঠো ছাই ব্যবহার করতে পারেন। এবং এটা সর্বোচ্চ বললাম, আর কম আপনারা ব্যবহার করতেই পারেন, আর তার চেয়ে বেশি কিন্তু ব্যবহার করবেন না। তাতে কি হবে, মাটিতে যদি এটার পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে জলটাও ধরে রাখবে বেশি টাইম, পরবর্তীতে সেখানে কিন্তু গাছ নষ্ট হতে পারে। এবার আসেই এই ছাইয়ের অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইডের ভূমিকাটা কেমন ছিল। এই ছাই অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইডের ভূমিকাটা এরকম ছিল, যদি কোনো গাছে এটা ছিটিয়ে দেওয়া যায়, তাহলে তার পাতার লেয়ারের উপরে একটা লেয়ার পড়ে যায়। পরবর্তীতে দেখা যায় সেই সমস্ত অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইডগুলি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, এবং তারা পরবর্তীতে সেই সমস্ত জায়গায় তার করতে পারে না। আর এই ছোট ছোট দানা থাকার জন্য পরবর্তীতে বৃষ্টির জল হোক বা কুয়াশা হোক বা যে কোনো কিছু পড়ার ফলে কি হয়, এগুলি জল দেওয়ার ফলে এগুলি ধুতে 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 সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে দেয়। কারণ ছাই কিন্তু আগেকার দিনে বাসন মাজার সবচেয়ে টপ বাসন মাজা হিসেবে ব্যবহার করা হতো। ছাই দিয়ে বাসন মাজা হতো এবং সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করতো। আর এই ছাই কিন্তু গাছের পাতাতেও ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই ব্যবহার করা হতো মূলত। আর আজকের ডেটে এসে সেটা অনেকেই বলে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড দূর করার জন্য তার মধ্যে যে ছোট ছোট উপাদানগুলি রয়েছে সেগুলি তো আছেই তার মধ্যে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ উপকারিতা। প্রথম কথা হচ্ছে, যখনই ছাই এর মধ্যে একটা লেয়ার ফেলে দেয়, তখন কিন্তু বাইরে থেকে পোকামাকড় কিন্তু চট করে অ্যাট্রাক্টেড করতে পারে না, ফলে সেই ছাইটা তারা খেতে পারে না। এটা একটা সুবিধা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বেশ কিছু গাছ রয়েছে, যেমন রয়েছে লেবু গাছ, অ্যাজিলিয়া গাছ, যারা মোটামুটিভাবে মানে অ্যাসিডিক মাটি একেবারে পছন্দ করে না, এই সমস্ত গাছে কিন্তু ছাই একেবারেই প্রয়োগ করা যাবে না। তা আপনারা যদি ছাই ছাদ বাগানে ব্যবহার করতে চান, তাহলে মাটি মিশ্রণের সঙ্গে ব্যবহার করতে পারেন। আর আজকের ডেটে এসে আমি হরফ করে বলতে পারি, ছাই দিয়ে আপনি ফাঙ্গাল দূর করবেন, ছাই দিয়ে আপনি পোকামাকড় দূর করবেন, এটা কোনো রকমই সম্ভব না। কারণ আজকে আপডেট যুগে এসে এই সমস্ত পোকামাকড় অনেকটা আপডেট হয়ে গেছে এবং তারা এই সবই কিছুতে ভয় পায় না। তাই আপনি এই সমস্ত কিছু দিয়ে গাছের দিয়ে কিন্তু খুব একটা বেশি লাভবান হতে পারে না, হয়তো সাময়িক উপকার আসবে। এবার আসি ছাই ব্যবহার অপকারিতার দিকগুলি। অপকারিতা কিন্তু প্রচুর রয়েছে। প্রথম কথা হচ্ছে, যে কোনো নর্মাল একটা নরম গাছ বা আপনার ছাদ বাগানে থাকা ইনডোর গাছে যদি আপনি ছাই ব্যবহার করেন, তাহলে গাছটি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। প্রথমত ছাইয়ের সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলি সেগুলিতে পত্ররন্ধ্রের মধ্যে ঢুকে যায়, পরবর্তীতে গাছ কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর মতো অবস্থা ঘটে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সমস্ত গাছে একদম ব্যবহার না করা। শীতকালীন ফুল গাছে যদি আপনি ব্যবহার করেন, গাছের মৃত্যু অবশ্যই ঘটবে, কারণ শীতকালীন ফুল গাছ কোন রকমের ছাইয়ের গাছের উপরে পাতায় আপনি যদি ছিটিয়ে দেন, গাছের গ্রোথ থমকে যাবে, গাছ খাবার তৈরি করতে পারবে না, পাতার উপর লেয়ার পড়ে যাবে, সূর্যালোক সেখানে ঠিকঠাক পড়বে না, সালোক সংশ্লেষ হবে না, অনেক সমস্যা কিন্তু তৈরি হবে।
এবং পরবর্তীতে গাছের মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটতে পারে। তাই এখানে কিন্তু ছাই কিন্তু আপনি একদম ব্যবহার করতে পারেন। তাই ছাদ বাগানে ছাই ব্যবহার শুধুমাত্র মাটির সঙ্গেই করতে পারবেন। কোন রকম গাছে অ্যান্টিফাঙ্গাল হিসেবে পাতায় ব্যবহার কিন্তু করবেন না, এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। আরেকটি বিষয় রয়েছে সেটা অনেকেই মনে করে যে এই ছাই আপনার ছাদ বাগানে রাখা অনেকটা ভালো, তো অবশ্যই তেমন কোনো আহামরি বিশাল একটা ব্যাপার এই ছাই রাখলে গাছের উপকারিতা আসবে তেমনটা কোনো কিছু নয়। তবে আপনি যদি কোনো রাসায়নিক খাবার বা জৈব খাবার তৈরি করেন, সেই সমস্ত খাবারের সঙ্গে যদি মিশিয়ে দেন, পটাশিয়ামের সোর্সটা একটু পূরণ হয়, এতে কিন্তু গাছের উপকারিতায় আসে। তো এই পটাশিয়াম সোর্স ছাড়া এই ছাইয়ের মধ্যে তেমন খুব একটা আহামরি তেমন কোনো কিছু থাকে না। তো এই পটাশিয়াম সোর্সের জন্য কিন্তু কয়লা এই সমস্ত কিছুকে কিন্তু আপনার অর্কিডে ব্যবহার করা হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে খুব কম পরিমাণ জল ধরে রাখে, সেটাতে বেশ সহযোগিতা করে। তা আপনারা এই ছাই ব্যবহার যদি করেন, তাহলে অবশ্যই আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। আপনারা বিভিন্ন ধরনের জৈব খাবার তৈরি করবেন, যেমন সবজি পচাবেন, সেই সবজির সঙ্গে একটু ছাই মিশিয়ে দিলেন, তাহলে গাছের খাবারের সবজিতে নাইট্রোজেন ফসফরাসটা ভালো থাকে, তার সঙ্গে যে পটাশিয়ামটা অ্যাড হয়ে যায়, তাহলে একটা দারুণ একটা ব্যালেন্স ডায়েট তৈরি হয়, সেখানটা একটা নতুন খাবার তৈরি হলো। আপনি গোবর সার তৈরি করছেন, তার মধ্যে কিছু ছাই দিয়ে দিলেন, তাহলে নাইট্রোজেনটা হাই থাকে, ঠিক আছে। সেই নাইট্রোজেনের সঙ্গে এটা মিশে গেলে নাইট্রোজেনের পরিমাণটা একটু গাছে ব্যবহার করার সময় কমলো, এবং তার সঙ্গে সব ফসফরাসটা এখানে অনেকটাই থাকে, তার সঙ্গে সঙ্গে পটাশিয়ামটা অ্যাড হয়ে গেল। এই যে ব্যাপারগুলি থাকে, এই সমস্ত খাবারগুলি ব্যবহার করার সময় আপনি অনেক ধরনের খাবারের সঙ্গে ব্যবহার করে কিন্তু আপনাকে করতে হবে। আপনি সরাসরি ছায়ের মধ্যে গাছ পুঁতে দেন, তাহলে কিন্তু গাছ হবে না, এবং সেই সমস্ত গাছ কিন্তু আপনাকে বাইরে থেকে নাইট্রোজেন এবং ফসফরাস প্রোভাইড করতে হবে, তবে কিন্তু হওয়া সম্ভব। তাই অবশ্যই আপনারা যে কোনো জিনিস ব্যবহার করার আগে সতর্কতাগুলি বুঝে নেবেন, এবং জেনে বুঝে তারপরে কিন্তু এই সমস্ত ছাই ব্যবহার করবেন। ছাই মানে বিশাল একটা ব্যাপার, অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইডের কাজ করবে, আর কোনো কিছু লাগবে না ছাদ বাগানে, এমনটা কিন্তু কোনো কিছুই নাই। তো অবশ্যই এই সমস্ত বিষয় বর্তমান যুগে আপনারা এগুলি অনেক ভালো জানেন, প্রত্যেকে বিভিন্ন মিডিয়াতেও এগুলি দেখে নিতে পারবেন, তার কি উপকারিতা রয়েছে অপকারিতা রয়েছে, তারপরে ছাদ বাগানে আপনি সঠিকভাবে ব্যবহার করবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।